বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের যে গল্পটা আমি শোনাবো, নাম সৈকত সুন্দরী। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। গল্প পাঠে আমি সাধন ঘোষ। গোপালপুর অন সি নাম শুনলেই অনেকের লালা ঝরে। আমার কিন্তু কেন জানি না খুব ভালো লাগেনি জায়গাটা। তার চেয়ে পুরী আমাকে যতখানি আকর্ষণ করে, ভারতের আর কোনো সমুদ্র তীর আমাকে সেভাবে আকর্ষণ করতে পারে না। অবশ্য গোপালপুরের সমুদ্র তীর ভালো না লাগার আরও এক কারণ আছে। আমি যে সময় সেখানে গিয়েছিলাম, তখন জায়গাটি ছিল একেবারে শুনশান। সেটা ছিল ডিসেম্বর মাস। মন্দির মসজিদ প্রসঙ্গ নিয়ে দেশ জুড়ে তখন রীতিমতো দাঙ্গা বেঁধে গেছে। গোপালপুরে তখন বহিরাগত যাত্রীদের কেউ ছিল না। যাই হোক, বিজয়ওয়াড়া থেকে সারা রাত ট্রেন জার্নি করে ভোরবেলায় বেরহামপুরে নেমে লোকাল বাসে যখন গোপালপুরে এলাম, চারিদিকে তখন আতঙ্ক আর আতঙ্ক। মানুষ ঘর থেকেও বেরোতে ভয় পাচ্ছে। ওই সময়ে তখন আমি বোধহয় একমাত্র অতিথি। গোপালপুরে এসে খুঁজে সমুদ্র তীরে একটি লজে আশ্রয় নিলাম। লজের নামটা অবশ্য এখন মনে পড়ছে না, তবে ব্যবস্থা খুব ভালো ওদের। লজে মালপত্র রেখে স্বাভাবিক নিয়মে বাইরে এলাম। সমুদ্রের অশান্ত ঢেউ বালুচরে আছড়ে পড়ছে। কি সুন্দর! সব সমুদ্রেরই একই রূপ, জানো তো। কিন্তু কেউ কোথাও নেই। গোপালপুর এমনিতেই নির্জন জায়গা, তার ওপর এই পরিস্থিতিতে একেবারেই জনমানবহীন। বেড়ানোর জায়গা নির্জনতা ভালো, তবে এই রকম নির্জনতা আবার গভীর বেদনাদায়ক। আমার বারবার মনে হতে লাগলো বেড়াতে নয়, আমি যেন দ্বীপান্তরে এসেছি। কোথাও কোনো খাবারের দোকান নেই কিনে খাওয়ার মতো, এক কাপ চা পর্যন্ত নেই। সেসবের জন্য একটু দূরের বাজারে যেতে হবে। সেখানে গেলে অবশ্য পাওয়া যাবে সব কিছুই। আমি চায়ের নেশায় বাজারে গেলাম। শুধু চা নয়, তা পর্বটাও সেরে নিলাম ওই সঙ্গে। দুপুরে স্নানের পর আহারের জন্য ঠিক আমাকে এইখানেই আসতে হবে আবার। চা খেয়ে নির্জন সমুদ্রে একা একাই পদচারণা করতে লাগলাম। আর ভাবতে লাগলাম, কেন যে এলাম এই গোপালপুরে? এর চেয়ে পুরী চলে গেলেই ভালো হতো। যাই হোক, এইভাবে অলস ভ্রমণে একসময় বিরক্তি ধরে গেলে ঠিক করলাম আজকের দিনটা এখানে নিঃসঙ্গভাবে কাটিয়ে কাল সকালেই পুরী রওনা হব। পুরীর কথা মনে হতেই লজে ফিরে এলাম। তারপর স্নানের জন্য তৈরি হয়ে আবার এলাম সমুদ্র তীরে। একা একা এই নির্জন সমুদ্রের ভয়ঙ্কর গর্জনে ভয় ধরে গেল স্নান করতে। তবু কোনো রকমে স্নান পর্বটা সেরে আবার বাজারের হোটেলে এলাম দুপুরের খাবার খেতে। এখানে বেশ কিছু মানুষের দেখা মিলল। সবাই স্থানীয়, টুরিস্টের ভিড় নেই। ফলে দিব্যি মনের আনন্দে সুস্বাদু তরকারি ভাত মাছ খেয়ে নিলাম পেট ভরে। লজে ফিরে দুপুরবেলা তীরে ঘুম। বিকেলে আবার সমুদ্র তীর। একজন ভ্রাম্যমান কফিওয়ালারও দেখা পেলাম। তার কাছ থেকে এক কাপ কফি খেয়ে সমুদ্র তীর ধরে এগিয়ে চললাম দূরের দিকে। কি করব একা একা বসে থেকে? বরং সময় কাটানোর জন্য একটু হাঁটা ভালো। ওই তো দূরে একটা লাইট হাউস দেখা যাচ্ছে, ওই দিকেই যাই। জনহীন বালুচরে এ বেলায় কিছু ধীবরের সাক্ষাৎ মিলল। তারা গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফিরছে সবে। মাছ যে খুব একটা পড়েছে তা নয়, তবু তাকে ঘিরেই ছেলে বুড়ো অনেকেরই সমাগম। আমি খানিকক্ষণ তাই দেখে আপন মনে এগিয়ে চললাম। নীল আকাশ আর নীল সমুদ্র এখন এক হয়ে গেছে। সন্ধ্যার সূর্য এখন অস্তাচলে। এক জায়গায় এসে হঠাৎ থমকে দাঁড়িয়ে সেই অন্তরাগের ছটা দেখতে লাগলাম। সূর্য ডুবে যাওয়ার পর মুহূর্তেই দেখি
এক তরুণী আমার ওই মতো নিঃসঙ্গ অবস্থায় সমুদ্রের কোল ঘেঁষে ধীর পায়ে গিয়ে চলেছে। আমি যে পথ ধরে এসেছি ঠিক সেই পথে। তরুণীকে দেখে মন আমার আনন্দে ভরে উঠল। তাহলে এই গোপালপুরের সমুদ্র তীরে এখন আর আমি একা নই। আমি এদিক সেদিক তাকিয়ে একমাত্র ওই তরুণীকে ছাড়া আর কাউকেই দেখতে পেলাম না। কিন্তু এই ভয়ঙ্কর নির্জনে তরুণী কেন যে একাকিনী তা কিছুতেই ভেবে পেলাম না। যাই হোক, আমিও নিঃসঙ্গতা কাটিয়ে ওঠার আশায় তরুণীকে অনুসরণ করে ফিরে আসায় স্থির করলাম। শুকনো বালি থেকে নেমে তাই ভিজে পায়ে বালির পথ ধরলাম। মাঝে মাঝে সফেন ঢেউগুলো টুকরো টুকরো হয়ে তার অশান্ত স্রোতধারায় আমারও পায়ের পাতা ভিজিয়ে দিতে লাগলো। তরুণীর সাহস আমার চেয়েও বেশি। সে আরও নেমে সায়া সারি বেশি করে ভিজিয়ে পথ চলতে লাগলো। চলার গতিও বেশ দ্রুত। আমিও জেদের বসে ওর সঙ্গে পাল্লা দিয়েই চলতে লাগলাম। একসময় খুব কাছাকাছি এসে বললাম, আপনি একা বুঝি? এই নির্জনে এইভাবে একা আসতে আপনার ভয় করছে না? তরুণী তার চলার গতি না থামিয়ে ঘাড় ঘুরিয়ে একবার আমার মুখের দিকে তাকালো। সেই তাকানোর মধ্যে এমন একটা বিরক্তির ভাব ছিল, যার অর্থ এই যে গায়ে পড়ে আলাপ করতে আসবেন না। আমি মর্মাহত হয়ে ব্যবধান কমিয়ে দিলাম। একসময় এসে থামলাম আমার সেই যাত্রার শুরুর কেন্দ্রস্থলে। তারপর পায়ে পায়ে গিয়ে চললাম বাজারের দিকে। রাতের খাবার কিনে কেটে একসময় ফিরে এলাম লজে। চারিদিকে তখন লোডশেডিং চলছে। টর্চের আলোয় পথ দেখে আমার ঘরের সামনে এসেই দেখি অন্ধকারে সেই তরুণী দূরে সমুদ্রের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায়। আমি আর পাশ কাটিয়েই আমার ঘরের তালা খুলে ভেতরে ঢুকে মোমবাতিটা ধরলাম। তারপর সশব্দে বন্ধ করে দিলাম দরজাটা। একটু পরেই টক টক শব্দ। জানি ও আসবে। এই অন্ধকারে আমার হাতে টর্চ অথবা একটা দেশলাই কাঠির প্রয়োজন হতেই পারে। কিন্তু আমি সাড়া দিলাম না। আবার দরজায় শব্দ হলো, টক টক টক। আমি দরজা খুলে দিতেই একটা জোরালো সামুদ্রিক বায়ু ঢুকে পড়ল ঘরের ভেতর। ধমকা হাওয়ায় নিভে গেল বাতির আলো। বাইরে কেউ কোথাও নেই, না তরুণী না অন্য কেউ। তবে কি হাওয়ায় এরকম শব্দ হচ্ছিল? তাই বা কি করে হবে? এখানটা তো ঘেরা, সেরকম হাওয়াও তো নেই। ওই একবারই যা দমকা বাতাস একটু ঢুকে পড়েছিল। পরক্ষণেই আলো জ্বলে উঠল। আমি অনেকক্ষণ ধরে জেমস হেডাল চেজের একটা বই পড়ে রাতের খাবার শেষ করে শয্যা গ্রহণ করলাম। ওই তরুণীর মিষ্টি অথচ রাগী মুখখানি বার আমার মানসপটে ভেসে উঠতে লাগল। রাত তখন কত তা কে জানে। দরজায় আবার টক টক শব্দ। ব্লু রঙের ডিম লাইটটা জ্বালাই ছিল, তাই উঠে বসে কান খাড়া করে রইলাম। আবারও টক টক শব্দ। আমি আলো জ্বেলে দরজা খুললাম। সেই তরুণী। দেখলাম ছায়ান্ধকারে সে চকিতে বাথরুমের মধ্যে ঢুকে গেল। এই লজে অ্যাটাচ বাথ আছে কিনা জানি না, তবে আমারটা কমন। আমি মনে করলাম বাথরুমের দরজা ভেবে ও বোধহয় ভুল করেই আমার দরজায় টোকা দিয়েছে। যাই হোক, আমি দরজা বন্ধ করে আবার শয্যা গ্রহণ করলাম। কিন্তু দুঃখের বিষয়, আমার আর ঘুম হলো না। শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম শুধু, আর একভাবে ওই তরুণীর কথা চিন্তা করতে লাগলাম। ওকে সত্যিই ভুল করে আমার দরজায় ধাক্কা দিয়েছে, নাকি কোনো বদ উদ্দেশ্য আছে ওর? আমাকে একা পেয়ে হয়তো ও কোনো বিপদে ফেলতে চায়। যেহেতু মেয়েটি একা, তাই ওর ওপরেই সন্দেহটা আমার। খুব ভোরে আমি শয্যা ত্যাগ করে চোখে মুখে জল দিয়ে টর্চ হাতে বাইরে এলাম। ইচ্ছেটা এই, নির্জন সমুদ্র তীরে পায়চারি করে সূর্যোদয় দেখব। তারপর এই হিমশীতল নির্জনতা ত্যাগ করে চলে যাব পুরীর দিকে। সমুদ্রের বেলাভূমিতে না নেমে বিচে পিচ ঢালার পথ দিয়ে হাঁটছি। হঠাৎ দেখি সেই তরুণীও আনমনা হয়ে একেবারে জলের ধার ঘেঁষে ধীরে ধীরে পথ চলছে।
আমি এবার দুর্জয় সাহসে বুক বেঁধে সেই বেলাভূমিতে নেমে পড়লাম। তরুণী দূর থেকেই হাতছানি দিয়ে ডাকলো আমাকে। আমি সম্মোহিতের মতো তরুণীর দিকে এগিয়ে যেতেই হঠাৎ কতগুলো দেশি কুকুর বিকট চিৎকার করে আক্রমণের ভঙ্গিতে ছুটে গেল ওই তরুণীর দিকে। আর তখন এই অবাক বিস্ময়ে আমি দেখলাম তরুণী একটুও ভয় না পেয়ে একটু একটু করে ঢেউ কেটে ছায়ামূর্তির মতো মিলিয়ে গেল সমুদ্রের জলে। আমি তখন অজ্ঞান হওয়ার অবস্থা। আমি সংজ্ঞাহীন না হলেও দারুণ ভয় পেয়ে আবার এসে বড় রাস্তায় উঠলাম। হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল, বাবু চা। শিউরে উঠলাম আমি। এই আধো অন্ধকারে এই লোকটাও ভূত নয় তো? আমার হাত পা তখন ঠান্ডা হওয়ার উপক্রম। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি বন্ধুরা। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। এইরকম গল্প শুনতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।